জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। বাংলাদেশে বিদেশি বড় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বের বহুজাতিক কোম্পানির সামনে বাংলাদেশকে তুলে ধরেন তিনি। বলেন, বিনিয়োগকারীরা তাদের ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশে নয় বরং বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন। পরে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 4টি প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান। এছাড়া বাংলাদেশের বাণিজ্য অবদান রাখায় কোরিয়ান ব্যবসায়ী হি হাকসুনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. নির্বাচনী রোডম্যাপ জানতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। এখন টিভিকে এমনটি জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের কাছে সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরতে চায় বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান সেটি বহালের কথা বলেছে দলটি। সেই সাথে জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষে নয় বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে নানা জায়গায়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান সংস্কার শেষে নির্বাচন চেয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার দুপুর 1টায় জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কার প্রতিবেদন জমা দিয়ে দলটি আরও জানায়, অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে অধ্যাদেশ জারি করতেও সুপারিশ করেছে তারা। এছাড়া জাতীয় নির্বাচনে অংশ নিতে 25 বছরের পরিবর্তে 23 বছর করার সুপারিশ করেছে গণ অধিকার পরিষদ। তবে কমিশনের সাথে 127টিতে একমত পোষণ করেছে সংগঠনটি, আর 22টিতে আংশিক সমর্থন করেছে ট্রাক প্রতীকের দলটি। এর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে প্রত্যক্ষ ভোট চেয়ে প্রতিবেদন জমা দেওয়ার বিকল্প ধারা বাংলাদেশ। এর বাইরে 5 আগস্টের পর গঠিত হওয়া সংস্কার কমিশনগুলোর প্রায় সবগুলো প্রস্তাবেই তারা একমত বলে জানায়। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংস্কারকৃত সংবিধান এর অধ্যাদেশের মাধ্যমে সেই সংস্কৃত সংবিধানকে মাধ্যমে আগামীর যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তরুণদেরকে সামনের সংসদীয় আসনে নির্বাচন করার সুযোগ দানের জন্য আমরা যে বয়সসীমা সেটি বর্তমান যে 25 রয়েছে সেটি আমরা 25-এর পরিবর্তে 23-এর যে আমরা প্রস্তাবনা দিয়েছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যে কোনো মূল্যে ভোটের আওতায় আনার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই বিষয়ে 3টি পদ্ধতি নিয়ে যাচাই বাছাই চলছে। প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ কর্মশালার শেষে এসব জানান ইসি সানাউল্লাহ। বলেন, কমিশন প্রাথমিক অবস্থায় 178টি গণতান্ত্রিক দেশ নিয়ে জরিপ করেছে। এর মধ্যে প্রবাসীদের ভোটের সুযোগ থাকা 115টি দেশ নিয়ে গবেষণা করা হয়। তিনি জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রচলিত 3 পদ্ধতির মধ্যে প্রক্সি ভোটের কার্যকারিতা নিয়ে কাজ চলছে। নির্বাচন কমিশনার বলেন, সীমিত সময়ের মধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি করা হবে। প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন, অনুরূপভাবে অপরাপর সকল ব্যবস্থাপনার দুর্বলতাও তুলে ধরেছেন, একইভাবে সবলতা তুলে ধরেছেন। কোন অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না, রুল আউট করছি না। আমরা 3টা অপশনকে ফুল ব্লোন করবো। বিকজ আপনাদেরকে বলেছি যে আমাদের ওয়ার্কশপ থেকে অন্যতম ফাইন্ডিং হচ্ছে যে বাংলাদেশের জন্য বোধহয় একটি যে কোনো অপশন উইল নট বি সুটেবল। ছাত্র জনতার আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে সময় আবেদন করে প্রসিকিউশন। এই হত্যা মামলায় আটক 4 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় CMM আদালতে। পরে তাদের এই আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। নাট্যকর্মী শমী কায়সার এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং সাবেক বিতর্কিত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ এমপি হাজি সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন। তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মুর্শেদ আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাতে মুর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। 13 বছর একটি বাচ্চা শামীম তার বুকে পিঠে শরীরে গুলিবিদ্ধ হয়ে সেখানে সে নিহত হয়। তার পক্ষে তার মা বাদী এই মামলাটি দায়ের করে। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহারনামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে
পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং সরকারি পক্ষে প্রসিকিউশনের বক্তব্য রাখেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। ব্যাংক খাতে বিতরণ করা ঋণের 30%ই খেলাপিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে গভর্নর আহসান এইচ মনসুর। যদিও কাগজে কলমে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 20%। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিপুল অর্থ পাচারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর 10ম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর চেষ্টা চলছে জানিয়ে গভর্নর বলেন, অর্থ পাচারকারীদের জীবন দুর্বিষহ করে তুলতে চাই। দেশের টাকা পাচার করে তারা যাতে বিদেশে চিন্তামুক্ত থাকতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আর্থিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও জানান গভর্নর। The asset recovery side, you know that so much of assets has left Bangladesh, particularly from the banking system, also from the non-bank system. So this is a multi-agency initiative. Bangladesh Bank is leading that process, is heading that process. I think it's our legal and also moral imperative that in future, something like this never happens. Should not be a safe haven for anyone who has taken large sum of money and disappeared from Bangladesh. We will go after them. অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। বুধবার দুপুরে হঠাৎ করেই দুদকে হাজির হন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রায় 2 ঘন্টা দুদকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তারা। পরে দুদক কার্যালয় থেকে বের হলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, গোপনীয় বিষয় বলে দিলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। পরে সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন, আবার অনেকে হয়রানির শিকারও হয়েছেন। আগামীতে যেন তা না হয় সেটি সবার প্রত্যাশা। অন্যদিকে একই দিনে শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মোরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাকটা আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়, ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায়, কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা চাই না। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি, আমরা সেই ফলো আপগুলো এখান থেকে নেব। পহেলা বৈশাখে চারুকলার শোভাযাত্রায় বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। ফিলিস্তিনিদের জন্য থাকছে বিশেষ উপস্থাপনা। মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট এবং সন্ধ্যায় চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দল এবং সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে 12টি জেলায় হবে সাধু মেলা। সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে কনসার্ট, পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকবে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবারের শোভাযাত্রায় রং ও থিমেও থাকবে নতুনত্ব। পাশাপাশি রমনায় ছায়ানট এবং রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজন করবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে।
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ইসরায়েল বিরোধী নানা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এ সময় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিতে ফিলিস্তিনে এমন বর্বরোচিত হামলা করছে ইসরায়েল। এমনকি এই হামলায় মুসলিম দেশগুলোর নীরব থাকায় তাদের সমালোচনা করেন শিক্ষার্থীরা। এছাড়া আহ্বান জানানো হয় ইসরায়েলি পণ্য বয়কটের। বিক্ষোভে গাজায় নিহত শিশুদের প্রতীকী নিথর দেহ প্রদর্শন করা হয়। সহ পৃথিবীর প্রতিটি কর্নারের নিপীড়িত নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের ব্র্যাকের এই শিক্ষার্থীদের অবস্থান। এটা ধর্মের লড়াই, এটা মানবতার লড়াই অবশ্যই, এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই, এটা মাটির লড়াই অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল আরব ওয়ার্ল্ডের লিডাররা সেটা তারা টু স্টেট সলিউশনে যাইতে চাচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাচ্ছে। আমরা কোনোভাবে এটা মানব না। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, শহীদ জিয়া মুসলিম উম্মার নেতা ছিলেন বলে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমানও ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী উলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফিলিস্তিনে জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। মুসলিম উম্মাহ জাতিসংঘের ভূমিকা দেখতে চায় বলেও মন্তব্য করেন বক্তারা। অতি দ্রুত ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিএনপি প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানানো হয়। সারা বাংলাদেশে জোরালো দাবি উঠেছে, এই গণহত্যা বন্ধ করতে হবে। সারা পৃথিবীতে মুসলমান একত্রিত হয়েছে, এই বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই হত্যাযজ্ঞ। তবে আমাদের এই প্রতিবাদকে অব্যাহত রাখাই এখন মূল কাজ। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাতক্ষীরা বিএনপি। বেলা 11টায় শহরের নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গাজায় মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলি বর্বরতায় শিশু, নারী, বৃদ্ধ সহ হাজার হাজার নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুরো গাজা ও রাফা শহর, যা মানবতা বিরোধী অপরাধ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তারা বলেন, জাতিসংঘের হস্তক্ষেপে দ্রুত যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধনে এই আহ্বান জানান সংগঠনটি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, যুগের পর যুগ ফিলিস্তিনের নিরীহ সাধারণ মানুষকে নিপীড়ন করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গণহত্যাকে ইতিহাসের ভয়ঙ্কর নিষ্ঠুরতম নারকীয়তায় উল্লেখ করে তারা বলেন, শুধু মুসলিম নিধন নয়, আগ্রাসী ইসরায়েল মানবতাকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। তাই মুসলিম নেতাদের সঙ্গে বিশ্ব মোড়লদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রকৌশলী ও স্থপতিরা। বিরুদ্ধে মানুষ মুখ খুলেছে, তাদের এই ষড়যন্ত্রকে মানুষ আর বরদাস্ত করবে না, তাদেরকে প্রতিহত করতে হবে। তার যে মদতদাতা গোষ্ঠী রয়েছে তাদের সবার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শুধু বাংলাদেশ থেকে না, সারা বিশ্ব মুসলিমকে একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা চাই এর জন্য যে ধরনের কূটনৈতিক তৎপরতা চালানো দরকার ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশ সরকার সে ধরনের কূটনৈতিক তৎপরতা চালাবে এই আগ্রাসন, এই গণহত্যা বন্ধ করবার জন্য।
ইসরায়েল বিরোধী বিক্ষোভে সারা দেশে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এদিকে খুলনায় ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান সন্দেহে বাটা, কেএফসি, ডমিনোজের শাখা ভাঙচুর, লুটপাটের ঘটনায় ৩টি আলাদা মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ২,৯০০ জনকে। মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় বাটা, কেএফসি ও ডমিনোজের ম্যানেজার ওই ৩টি মামলা করেন। গেল ৭ এপ্রিল ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ছবি ভিডিও পর্যবেক্ষণ করে খুলনায় এ পর্যন্ত ৩১ জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে চন্দনাইশ উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের ধারণা ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয়েছে তাকে। একই সাথে ঘটনায় ধামাচাপা দিতে নিহতের নানা নানিকে হত্যা করার চেষ্টা করা হয়। নিহত নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হত্যাকারী নাজিম রাতে ঘুমানোর কথা বলে ঘরে আশ্রয় নেয়। পরে আরজুকে হত্যা করে লুকিয়ে রাখার সময় দেখে ফেলায় নিহতের নানা আব্দুল হাকিম ও নানি ফরিদা বেগমকেও হত্যা চেষ্টা করে সে বলে জানায় পুলিশ। স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় ঘাতক নাজিম পলাতক আছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার রাতে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মুরাদ নামের এই যুবকের মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, গতকাল বিকেলে ৫টার দিকে ধানের জমি দেখতে বিজয়নগর উপজেলার সেজামুড়া সীমান্তের কাছে যান মুরাদ। এ সময় বিএসএফ সদস্যরা তাকে সীমান্ত থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতরে ফেলে রেখে যায়। পরে সন্ধ্যায় বিজিবির সদস্যরা মুরাদকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে রাত ৯:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক। এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩২২ জনই নিহত হয়েছেন সড়ক মহাসড়কে। সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব জানান, আগের ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা প্রায় ২১% কমেছে। নিহতের সংখ্যাও কমেছে প্রায় ২০%। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল বলেও জানান তিনি। এ সময় এবার ঈদ যাত্রা আগের বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, এ বছরের মতো সড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২১টি ছোট বড় দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে কাফনের কাপড় পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ১১ যুবক। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকা থেকে এই পদযাত্রা শুরু করেন তারা। আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়কে রূপ নিয়েছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার প্রায় ৩ কোটি মানুষের ভরসা এ পথ। কিন্তু মাত্র ২ লেনের এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। ঝুঁকিপূর্ণ শতাধিক বাস, লবণের গাড়ি চলাচলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় এসব দুর্ঘটনা বাড়ছে বলে জানান আয়োজকরা। তাই অবিলম্বে এই সড়কটি ৬ লেন করা ও কর্ণফুলী টানেল হয়ে আরেকটি বিকল্প সড়ক তৈরির দাবি জানান পদযাত্রায় অংশগ্রহণকারী যুবকরা।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত সহ অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো বেকারির 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জেলা শহরের দাতিয়ারা এলাকায় অবস্থিত হ্যালো বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র্যাব 9 এর সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় বেকারিটির মিষ্টি প্রস্তুতের জায়গাটি অত্যন্ত অপরিচ্ছন্ন। একে অস্বাস্থ্যকর পরিবেশে তার উপর বেশিরভাগ কর্মী কাজ করছিল খালি গায়ে। এছাড়া কারখানাটিতে পচা ডিম ও বাসি মিষ্টি সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। এসব কারণে কারখানা কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা পাশাপাশি সতর্ক করে 10 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে সংশোধনের জন্য। ভোক্তাদের স্বার্থে অন্যান্য বেকারির কারখানাগুলোতে ও অভিযান চালানো হবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চাকরি স্থায়ীকরণ সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এআই টেকনিশিয়ানরা। বুধবার দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন 2 মাস ধরে কর্মবিরতিতে থাকা টেকনিশিয়ানরা। সকালে খুলনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের প্রধান গেটের সামনে বিক্ষোভ হয়। এতে অংশ নেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2.5 শতাধিক টেকনিশিয়ান। এ সময় বক্তারা বলেন, দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু ও মহিষের জাত উন্নয়ন ও দুধের উৎপাদন বৃদ্ধিতে তারা কাজ করে যাচ্ছেন। তাদের মাধ্যমে বিপুল রাজস্ব আয় করছে সরকার, অথচ তাদের কোনো পারিশ্রমিক দেয়া হয় না। এছাড়াও 1 বছরের ভাতা বকেয়া রয়েছে বলেও দাবি করেন বক্তারা। একই দাবিতে দেশে বিভিন্ন স্থানে প্রায় 5000 এআই টেকনিশিয়ান বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তার প্রধান দাবি হচ্ছে আমাদের বকেয়া ভাতাটা আমাদের 18 মাসে ভাতা দেয় না, প্লাস আমাদের কর্মের কোনো মূল্য আমরা পাই না। আমরা নিরলসভাবে কাজ করে আসছি, দীর্ঘদিন যাবৎ 15-20 বছর থেকে কাজ করে আসছি। সেই কাজ করার জন্য আমাদের যে ভাতাটা দেওয়া হতো, ভাতাটা এখন বন্ধ। আমরা নিরলসভাবে গোসম্পদ বৃদ্ধি এবং জাত উন্নয়নের কাজ করে যাচ্ছি এবং মাস গেলে হাজার হাজার কোটি টাকা আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে থাকতেছি। তারপরেও আমরা কিন্তু সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এটা করতেছি। তো বলেন, আমরা সরকারি কাজ করি, কেন বিনা বেতনে বিনা পারিশ্রমিকে সরকারি কাজ কেন করব? এই জন্য আমরা সারা বাংলাদেশের প্রায় 5000 এআই টেকনিশিয়ান এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা বিনা পারিশ্রমিকে বিনা বেতনে অধিদপ্তরের এআই কাজ করব না। ভাষাঞ্চরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অভিযোগ করেছে ঢাকাস্থ হাতিয়াবাসী। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাতিয়া দ্বীপ সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডাক্তার জাহিদুল আলম বলেন, একটি মীমাংসিত বিষয়কে সামনে এনে আঞ্চলিক বৈষম্য ও সংকট সৃষ্টি করা হচ্ছে। ঐতিহাসিকভাবে ভাষাঞ্চরকে নোয়াখালী জেলার হাতিয়া থানার অন্তর্গত উল্লেখ করে তারা বলেন, নতুন করে এটি সন্দ্বীপের সঙ্গে সংযুক্ত করার ষড়যন্ত্র চলছে। চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তির 10,66,000 টাকা বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ চেক তুলে দেন। 2024-2025 অর্থ বছরে 232 জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক বা সমমান বিভাগে 121 জন, বিশ্ববিদ্যালয় বিভাগে 84 জন, মেডিকেল ও ডেন্টাল বিভাগে 15 জন এবং প্রকৌশল বিভাগে 12 জন মেধাবী শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অনেকের প্রাইভেট পড়ার সমস্যা হলেও জেলা প্রশাসন সে বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করে। শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে চীনা পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের 104% শুল্ক। একই সঙ্গে কার্যকর হলো 60টি দেশের উপর আরোপিত মার্কিন শুল্ক। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিতে পাত্তাই দিল না চীন। প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারে চীনকে সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের বক্তব্য, নিজেদের স্বার্থ রক্ষায় তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে। দুই দেশের এমন পাল্টাপাল্টি শুল্কারোপে ধস নেমেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজারে। এরই ধারাবাহিকতায় মার্কিন ডলারের পতন হয়েছে 0.3%।
অপরিশোধিত তেলের দাম কমেছে ব্যারেল প্রতি 1.85%। শুল্ক থেকে মুক্তির জন্য এরই মধ্যে 60টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তবে নিকট ভবিষ্যতে ট্রাম্প তার শুল্ক নীতি থেকে সরছেন না বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এলোপাথারি গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত হয়েছে আরও 3 জন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:30টার দিকে ভার্জিনিয়ার স্পটসিলভেনিয়ায় কাউন্টিতে গোলাগুলি হয়। ঘটনাস্থলে পৌঁছে 3 জনের মরদেহ এবং 3 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ জানিয়েছে, হামলায় হতাহতের নাম, পরিচয় বা বয়স এখনো জানা যায়নি। স্পষ্ট নয় হামলার উদ্দেশ্য। সন্দেহভাজন হিসেবে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। ভয়াবহ বন্যা আর টর্নেডোর আঘাতে ক্ষতবিক্ষত যুক্তরাষ্ট্র। প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়াতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 25 জনে। 4 দিনে 250 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। 7 দিনে আঘাত হেনেছে 150-র বেশি টর্নেডো। 90টির বেশি টর্নেডো আঘাত হেনেছে মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া, ফ্লোরিডা সহ 10 অঙ্গরাজ্যে। অন্যদিকে মুষলধারে বৃষ্টির প্রভাবে ফুলে ফেপে উঠেছে একের পর এক নদী। ঝড় শেষ হলেও চলছে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যা। টেনেসি, আরকানসাস ও ইন্ডিয়ানার আংশিক সহ বন্যার কবলে 11 অঙ্গরাজ্য জারি রয়েছে উচ্চ সতর্কতা। 4 দিনে গড়ে 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণ গেছে কমপক্ষে 98 জনের, আহত 200-রও বেশি। রাজধানী সান্তো ডমিঙ্গোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে কনসার্ট চলাকালে ধসে পড়ে জেট সেট নাইট ক্লাবের ছাদ। এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন এক প্রাদেশিক গভর্নর। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান সাবেক এক বেসবল তারকাও। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন প্রায় 400 স্বেচ্ছাসেবক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। দুর্ঘটনার কারণ এবং সে সময় ক্লাবটিতে কত মানুষ ছিলেন তা এখনো স্পষ্ট নয়। কোনোভাবেই গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করছে না ইসরায়েল। মঙ্গলবারও আইডিএফ এর হামলায় নতুন করে প্রাণ গেছে 26 জন ফিলিস্তিনির। গাজার নিরাপদ এলাকা খ্যাত আল মাউসিসেতে ইসরায়েলি বাহিনীর হামলায় বন্ধ হয়ে গেছে একটি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র। খান ইউনিসে দাতব্য চিকিৎসায় বোমা হামলা করেছে আইডিএফ। জাতিসংঘ বলছে গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণের ইসরায়েলের প্রস্তাব মানা হবে না। ফিলিস্তিনের গাজা থেকে বের করে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে কায়রোতে বিক্ষোভ করেছে মিশরের সাধারণ মানুষ। অবরুদ্ধ পশ্চিম তীরেও চলছে দখলদারদের আগ্রাসন। এমন অবস্থায় দেশে ফিরে বুধবার আদালতে হাজিরা দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজীপুরের সাফারি পার্ক থেকে লেমুরের মতো দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাফারি পার্কে বন বিভাগ ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হাতিশালা, জাগুয়ার ও লেমুর সহ বিভিন্ন প্রাণীর বেষ্টনী পরিদর্শন করেন তিনি। এ সময় পার্কের অব্যবস্থাপনা, অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা সহ নানা অসঙ্গতি দেখে উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যপ্রাণী চুরির পেছনে সংঘবদ্ধ চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্তে অপরাধ বিশেষজ্ঞদের যুক্ত করা হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ৫ম ভাসমান হাসপাতাল উদ্বোধন করেছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে চাঁদপুরের হাইমচরে সর্বাধুনিক স্বাস্থ্যসেবা সমৃদ্ধ সর্ববৃহৎ জাহাজটি ফিতা কেটে উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা সচিব সায়েদুর রহমান ও অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। এমন 5টি হাসপাতাল নদীবেষ্টিত দুর্গম অঞ্চলে 2.5 থেকে 3 মাস অবস্থান করে রোগীদের বিনামূল্যে প্রাথমিক ও সেকেন্ডারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। আগামী 5 বছরে 12 জেলার 13 উপজেলার 33 লাখ রোগীকে সেবার লক্ষ্যমাত্রা ঠিক করেছে ফাউন্ডেশনটি। হাসপাতালগুলোর তত্ত্বাবধান
করেছে সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ, যেখানে বিনামূল্যে ওষুধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি চোখের ছানি অপারেশন সহ জরুরি সার্জারি করা হচ্ছে ভাসমান এই হাসপাতালে। অতি জরুরি বড় ধরনের চিকিৎসার ক্ষেত্রে রোগীকে জাহাজে সংযুক্ত স্পিড বোটের মাধ্যমে নিকটবর্তী উপজেলা বা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পারিশ্রমিক জটিলতায় আবারও উত্তপ্ত দেশের ঘরোয়া ক্রিকেট। টাকা না পেয়ে এবার অনুশীলন বর্জন করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বুধবার সকালে অনুশীলনের কথা থাকলে হঠাৎ বর্জনের ডাক দেয় দলটির ক্রিকেটাররা। তবে ক্লাবটির কর্তাদের দাবি অধিকাংশ ক্রিকেটারকেই 60% অর্থ বুঝিয়ে দিয়েছে পারটেক্স। যদিও ক্রিকেটাররা বলছেন ভিন্ন কথা। 2-1 ক্রিকেটার ছাড়া কাউকেই চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এছাড়াও বৃহস্পতিবার গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচেও না খেলার হুমকি দিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। আমরা বলেছি যে আমরা 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। বিসিবির কাছে অলরেডি আমরা সবাই হচ্ছে যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাজান নাফিজ ভাইয়ের কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার করা হোক। ঢাকা প্রিমিয়ার লিগ বিকেএসপিতে পৃথক ম্যাচে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। প্রাইম ব্যাংকে 133 রানে হারিয়েছে আবাহনী, আর অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানের জয় 74 রানের। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে শুরুতে ব্যাট করে 9 উইকেটে 290 রান তোলে আবাহনী। পারভেজ ইমন খেলেন 79 রানের ইনিংস, আর অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে আসে 58 রান। জবাব দিতে নেমে নাইম শেখ 73 রান করলেও অন্যদের ব্যর্থতায় মাত্র 157 রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। 3 উইকেট তুলে নেন মুসাদ্দেক সৈকত। আর আরেক ম্যাচ মহিদুল অঙ্কন আর মুশফিকুর রহিমের 50-তে স্কোরবোর্ডে 287 রান তোলেন মোহামেডান। জবাব দিতে নেমে 213 রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সালে 23 থেকে 31 জানুয়ারি এসএ গেমসের সূচি নির্ধারণ করেছে পাকিস্তান। সেই টুর্নামেন্টকে সামনে রেখে 10 এপ্রিল বিকেলে বৃত্ত এ ভবনে ফেডারেশনগুলো নিয়ে একটি সমন্বয় সভার আহ্বান করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ফেডারেশনগুলোর সাথে 2 দফায় সমন্বয় সভা করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রথম সমন্বয় সভায় থাকবে ব্যক্তিগত ডিসিপ্লিন, অ্যাথলেটিক্স, সাঁতার, আর্চারি, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শুটিং, বক্সিং, গলফ, জুডো, কারাতে, ভারোত্তোলন, কুস্তি ফেডারেশনের কর্মকর্তারা। 13 এপ্রিল পরবর্তী সভায় থাকবে টিম ডিসিপ্লিন, ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, রাগবি ও বাস্কেটবলের কর্মকর্তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 3-0 গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে স্কোর লাইন ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। 58তম মিনিটে ফ্রি কিক করে গোল করে দলকে এগিয়ে নেন ডেকলান রাইস। 12 মিনিট পর আবারও প্রতিপক্ষের জালে বল জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। তার ঠিক 5 মিনিট পর স্কোরশিটে নাম তোলেন মেরিনো। আর্তেতার দল ও গোল করার পর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের 38 মিনিটে গোল করে ইতালিয়ান ক্লাবটি এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়ার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চলতি বছর এখন পর্যন্ত সব ম্যাচে অপরাজিত আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সুযোগ থাকছে মৌসুমে ট্রাবল জেতার। 2009 সালে ইউরোপের প্রথম দল হিসেবে ট্রাবল জেতে বার্সা। 2015 সালে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়ে তারা। বুধবার রাতে ঘরের মাঠে জার্মান ক্লাব বরুশিয়াকে আতিথ্য দেবে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে 3 বারের দেখায় 2 বার জয় পেয়েছে বার্সা। সবশেষে গেল ডিসেম্বরে বরুশিয়াকে 3-2 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।